অনেক প্রজেক্টকে আমরা বলি সময়টা আরও 30 সেকেন্ড বাড়িয়ে দিবেন, যে যতটুকু ধরা হয়েছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কিছু কিছু প্রজেক্ট হয়তো আননেসেসারি ছিল। এইরকম প্রজেক্টও আপনি পাশ করতে বা হ্যাঁ বলতে বাধ্য হয়েছেন, আপনি বাধ্য হয়েছিলেন কিনা? বাধ্য আমি কখনো হইনি। লেট মি বি অনেস্ট, আমি একজন ডিসিপ্লিন সিভিল সার্ভেন্ট, আমি একজন পলিটিক্যাল ওয়ার্কার, আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি বলে আমি সরকারে ছিলাম। ডাবল টকের এখানে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, প্রকল্পের গুণগত মানে কম বেশি, যেটা আমি আজকে আগেও বলেছি, সকল প্রকল্পে যে আমি এনথুজিয়াস্টিক সাপোর্টার নই, আমি আমার নিজেরও আত্মার মধ্যে কিছু অবস্থান আছে। যেমন একটা উদাহরণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এসছে যে হাওরে জলাভূমিতে সড়ক নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এটা পড়েছেন, ভেরি রাইট। এইটা আজকে প্রথম নয়, 5-7 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী একনেকে এনইসি এই কথা বলেছেন এবং আমিও তাকে ফলো করে বলেছি। এটা কি উদাহরণ হয়? উদাহরণ হচ্ছে ইয়েস, হয়তো অজ্ঞতাবশত অথবা নানা চাপে আমরা করি অনেক কাজ, এটাকে কারেক্ট করার সাহসের পরিচয়, সততার পরিচয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, IMF এর $470 কোটি ঋণের শর্ত মানতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার প্রতি ডলারে 60 টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর 117 টাকা ঠিক করে দিয়েছে। ABCCI সভাপতি বলছেন বাজার ভিত্তিক সুদ হারে নতুন বিনিয়োগ বাড়বে না, খরচ বাড়বে ব্যবসার। ABB মানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স চেয়ারম্যান বলেছেন বিনিময় হারে নতুন পদ্ধতি চালুর কারণে সাময়িক অস্থিরতা দেখা দিলেও সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। এর মধ্যে জ্বালানির দাম বাড়বে বলে শুনতে পাচ্ছি আমরা, আর জ্বালানির দাম বাড়া মানে পুঁটি মাছ থেকে পাঙ্গাস মাছ, শাক থেকে শুটকি, মানে কেমন করে যেন সবকিছুর দাম আসলে বেড়েই যায়। অর্থনীতির জটিল হিসেবে জনগণের ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন? সময় নিতে পারেন 3 মিনিট, পরে প্রয়োজন হলে আমি আরো বাড়িয়ে দেবো, কারণ নিশ্চয়ই MM মান্নান এমপির কথায় আপনার কিছু বলবার আছে। নিশ্চয়ই, আমি আগে একটা বলি, তারপর আপনার প্রশ্ন আসবে, আমাকে একটু সময় দেবেন। জি, অর্থনৈতিক উন্নতি নিয়ে যারা মান্নান বলছেন, মানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যদি ক্লেম করতে হয়, ক্রেডিট ক্লেম করতে, আমি একটা ডেটা দিয়ে কথা বলছি যে কেউ চেক করে নিতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা শিটে যদি যান, বাংলাদেশের জিডিপি পার্সেন্টেজের বাই ইয়ার গ্রোথ পাওয়া যায়। তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর ছিল, 2007 এবং 2008, এই দুটো বছরের প্রথম বছর 2007-এ জিডিপি গ্রোথের পার্সেন্টেজ ছিল 7.1, 2008-এ ছিল 6। মানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা কি ছিল? ব্যবসায় নানান ঝামেলা তৈরি করেছে, এটা করেছে, ওটা করেছে, ধরপাকড় করেছে, এসব করে তারপরও যদি তার সময় এই জিডিপি হয়। এবার আওয়ামী লীগের প্রথম 2 বছর ক্ষমতায় আসার পর জিডিপি ছিল, গ্রোথ ছিল 5% 2009-এ, 2010-এ 5.6%। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, এদেশের লোকজন না এই সময় এই হতো। 6 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 6.5, বিএনপির শেষ বছর। আমি যেটা বোঝাতে চাইছি, সব রকম সরকার, বিএনপি দেখলাম, তত্ত্বাবধায়ক দেখলাম, যারা ব্যবসা বান্ধব না, এরপর আওয়ামী লীগ দেখলাম। আসলে আমার আর্গুমেন্ট হচ্ছে ভিন্ন। আওয়ামী লীগ সরকারের মতো সরকার যখন ক্ষমতায় থাকে, এটা নেগেটিভ ক্যাটালিস্টের মতো কাজ করে। আমরা ডাবল ডিজিট জিডিপি গ্রোথ বহু আগে ছড়াতাম এবং এখনও আওয়ামী লীগ যে হিসাবটা আমাদের কাছে আনে, এটাকেও আমি চুরি বলে মনে করি। মান্নানের অধীনে একটা প্রতিষ্ঠান ছিল বিবিএস, বাংলাদেশের বিবিএস এর ডেটা আমরা আদতে বিশ্বাস করি না, এবং আমাদের ডেটা আমরা বিশ্বাস করি না শুধু না, ওয়ার্ল্ড ব্যাংকে যদি যে কেউ ঢোকেন, ওদের একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর আছে, মানে আপনার ডেটাকে আমি কতটুকু বিশ্বাস করব। বাংলাদেশ, সাউথ এশিয়া আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ আফগানিস্তানের ওপরে। সুতরাং আমাদের যত ডেটা আমরা বলি, আমাদের এই যে $500 ট্রিলিয়ন জিডিপি বলছি, I don't believe in that, কারণ আমাদের এই হিসাবগুলো নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। এবং আমার শুধু না, ভারতের জিডিপি নিয়ে ভারতের ক্রেডিবিলিটি আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু ভারতের জিডিপি নিয়ে ভারতের অর্থ উপদেষ্টা ছিলেন বিজেপির অরবিন্দ সুব্রমণিয়ান, উনি প্রশ্ন করে বলছেন যে ভারতও 2.5% জিডিপি গ্রোথ বাড়িয়ে দেখায়। তো সুতরাং এসব ব্যাপার না, আজকে এখানে আওয়ামী লীগ না থেকে যদি যে কেউ থাকলে, কারণ বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে, এটার সুযোগে আসলে আমাদের মানুষজনের পরিশ্রম, তার চেষ্টা, তার কাজের কারণে এই গ্রোথটা হচ্ছে। এর সাথে আওয়ামী লীগ কোনো ক্রেডিট ক্লেম করে না, আমরা বরং ব্লেম করব, তার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। এবার ডলার নিয়ে কয়েকটা কথা একটু বলি। ডলারে আসলে আমরা পূর্বের একটা পাপের মাসুল দিচ্ছি। মানে এই সরকারের উন্নয়নের বয়ান আমাদেরকে কিভাবে এই ক্রাইসিসে ফেলেছে। পাচার তো আছেই, লুটপাট তো আছেই। তার আগে বলি, 18 সালের নির্বাচনের পর থেকে সরকার যে ন্যারেটিভটা সামনে আনার চেষ্টা করেছে, সেটা হচ্ছে আমাদের নির্বাচন যেমনই হোক, আমাদের কিন্তু উন্নয়ন হচ্ছে। এবং এই ন্যারেটিভে লিডিং কিছু ইকোনমিস্ট, আমি কৌশিক বসু একসময় ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, আমি ওনার একটা ইন্টারভিউতে দেখছি যিনি বাংলাদেশকে কোট করছেন, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। এটা করার জন্য ওনারা একটা ট্রিক করেছেন। ট্রিকটা হচ্ছে এরকম, ওনারা ডলারের দামকে বাজারে আর্টিফিশিয়ালি ধরে রাখার চেষ্টা করেছেন। তাতে লাভ কি হয় জানেন? আমরা তো আমাদের জিডিপির হিসাবটা করি টাকায়, তারপর ডলারে ভাগ দিই। সো 85 দিয়ে যদি ভাগ দেন, আপনি দেখবেন আমাদের বিরাট বড় অঙ্ক দেখা যায়। আজকে এটা যখন ধরে রাখছেন, পার ক্যাপিটা জিডিপি, আরো 2 মিনিট, পার ক্যাপিটা জিডিপিও বেড়ে গেল। এবং আমরা মনে রাখবো নিশ্চয়ই, করোনার পর
20 সাল থেকে 21 সাল পর্যন্ত বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ইন্ডিয়ার চেয়ে বেশি ছিল। সো ওনারা এই ন্যারেটিভটার জন্য ডলারের মূল্য আর্টিফিশিয়ালি ধরে রেখেছেন, বাজারে প্রচুর ডলার ছেড়েছেন, ডলারের প্রাইসকে টাকার বিনিময়ের সাথে কারেক্ট করতে দেন নাই। আজকে মাসুল দিচ্ছেন, সাথে পাচার টাচার যা যা আছে সেগুলো তো চলছেই। এখন যে জিনিসটা আমাদের সামনে আছে, এবং সেটাও কেন করেছেন, আপনি আসলে চেয়েছেন ইলেকশনের আগে খুব বেশি আনরেস্ট না হোক। আপনি তো ভোট করবেন না, কিন্তু আনরেস্ট যদি এত বেশি হয়ে যায় যে মানুষ রাস্তায় নেমে এসছে, ওটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না। সো ইউ ডিসাইডেড যা করবেন আপনি ইলেকশনের পর করবেন, এবং সেটা করতে শুরু করেছেন। আর আমি জানি না, আমার ব্যাংকে প্রফেশনালি কাজ করা দূরে থাকে, কিন্তু অর্থনীতির খুব বেসিক সেন্স দিয়ে বোঝা যায় ডলার 2-3 সপ্তাহে স্টেবল, ডলার কোনোদিন স্টেবল হবে না বাংলাদেশে, মানে শর্ট টার্মে এবং মিড টার্মে। কেন আমি একটু ব্যাখ্যা করি। আপনি 117 টাকা করলেন, আপনি খেয়াল করেছেন বাজারে এখন 127 টাকায় চলে গেছে। ধরলাম 127 টাকা অফিশিয়ালি করে 128 টাকায়ও বিক্রি হচ্ছে। আপনি যদি 128 টাকা করে দিলেন, কালকে ডিসাইড করলেন, হবে না। কারণ দেশের থেকে যখন টাকা পাচারের একটা ডিমান্ড থাকবে, ধরুন একজন সরকারের কর্মচারী, ছোটখাটো কর্মচারী এখন দুবাইয়ে ফ্ল্যাট কিনতেছে, উনি তো খুব রেন্ট সিকিং এর মানি, ভেরি ইজি মানি, উনি তো টাকাটা দুবাই পাঠাবেন। 130 টাকা হলে উনি বলবেন আমি 10 টাকা বেশি দেবো। সুতরাং কোনোদিনও আপনি আসলে দেখবেন এই প্রাইসটা স্টেবল হবে না। কারণ যতদিন পর্যন্ত আপনার দেশের মধ্যে একটা লুটপাটের অর্থনীতি চালু রাখছেন, ততদিন পর্যন্ত পারবেন না। একইভাবে ব্যাংকিং চ্যানেলও, এটা আমিও এখন বলছি না, দীর্ঘদিন থেকে আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে তারা ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং অনেকটা কন্ট্রোল করতে পেরেছেন। সো ওরা কারা? ওরা অলিগার্ক। ওরা আপনাকে, ওই যে বললাম অদৃশ্য শক্তি, তারাই অদৃশ্য শক্তি। ওর পাচার যদি আপনি ঠেকাতে না পারেন, দিনের শেষে ডলারের যে ক্ষয় হয়ে যাওয়া এবং সেটাকে কন্ট্রোল করা, সেটা আপনি আসলে পেরে উঠবেন না। আমাদের সামনে চরম সংকট আছে, আর সুদের হার নিয়েও কথা থাকলে আমরা পরে বলতে পারি।